রাত তখন 3টে বাজে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। কিন্তু ঘুমের ঘোরে থাকায় কলটা রিসিভ করতে পারলাম না। ঘুম তো ভাঙলই, তাই ভাবলাম কে কল দিল দেখি। ফোনটা ধরতেই যাব, অমনি আবারও কল আসলো। দেখলাম একটা আননোন নাম্বার থেকে কলটা এসেছে। কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। নয়ন, আমি কান্ত বলছিলাম। হ্যাঁ বল, এত রাতে কল করলি যে? শোন নয়ন, তুই যদি ব্যস্ত না থাকিস একবার গ্রামে আয়। রাত 3টে বাজে, এত রাতে কল করে তুই আমাকে গ্রামে ডাকছিস? নিশ্চয় কিছু হয়েছে। ঠাকুমার মা ভালো আছে তো, নাকি মাসিমার কিছু হয়েছে? না, এমন কিছুই না। আমাদের দুর্গা যে আর নেই রে। দুর্গার কথা শুনতেই শোয়া থেকে উঠে বসলাম। দুর্গার নেই মানে? কান্ত কিসের কথা বলছে? বেশ চিন্তিত হয়ে কান্তকে জিজ্ঞেস করলাম, কি বলছিস? দুর্গার নেই মানে? দুর্গার তো বিয়ে ছিল আজকেই। কি হয়েছে সোজাসুজি বলতো। দুর্গা আত্মহত্যা করেছে। হ্যাঁ কাকু, আসছি। এই নয়ন, কথা বলার সময় নেই রে, আমার ডাক পড়েছে। এই বলে কান্ত কলটা কেটে দিল। দুর্গা আত্মহত্যা করেছে, কিন্তু কেন? সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল। আরো অনেকবার কল করলাম কান্তকে, কিন্তু কলটা রিসিভ করলো না। অনেককেই কল করলাম, কেউ ঠিকভাবে কিছুই বলে উঠতে পারল না। আমার ইচ্ছে করছে এখনই ছুটে যাই, কিন্তু কোনো উপায় নেই। মনের ভেতর কেমন যেন ছটফট করছে। দুর্গা আমাদের অনেক ভালো বান্ধবী। দুর্গার হঠাৎ এমন আত্মহত্যার কথা শুনে নিজেকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। অনেক চেষ্টা করলাম, কিন্তু বাড়ি যেতে পারলাম না। দুর্গাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। আজ সেদিনের প্রায় বছরখানেক কেটে গেল। দুর্গার কথা এখন সবাই প্রায় ভুলতেই বসেছি। আমার ভার্সিটির ছুটি চলছে। ভাবলাম গ্রাম থেকে একবার ঘুরে আসি। বন্ধুদের সাথে কতদিন দেখা হয় না, এবার গিয়ে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। তাই আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে সন্ধে হয়ে গেছে। এখন বেশ শীত পড়েছে। বাড়িতে যেতেই মা, ঠাকুমা, বাবা সবাই ভীষণ খুশি হয়েছে। মা, আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি, আজ হয়তো একটু দেরি হবে। কেন রে নয়ন, এই তো এলি, আর এখন তো সন্ধ্যাও হয়ে গেছে, না বেরোলে হয় না? কোথায় আমাদের একটু সময় দিবি, গল্প গুজব করবি তা না, এসেই আগে বন্ধু। আরে আমার রসিক ঠাকুমা গো, গল্প করার জন্য যেন সময় ফুরিয়ে যাচ্ছে। আমি বেশ কয়েকদিন থাকবো, ইচ্ছে মতো গল্প করে নিও। এখন আমি আসি। বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, দেখিস ঠান্ডা যেন আবার না লেগে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত ভাবতে হবে না, গেলাম আমি। ঠাকুমাকে কোনো রকমে বুঝিয়ে শুনে বাড়ি থেকে বের হতে পেরেছি। ঠাকুমা আমাকে বড্ড ভালোবাসে। বাড়িতে আসলে মায়ের কাছ থেকে ঠাকুমাই যেন বেশি খুশি হয়। যাজ্ঞে সে কথা। আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরলাম কান্ত আর রাজুর আড্ডাখানায়। আড্ডাখানা বলতে শীতের সন্ধ্যায় কদম গাছের নিচে আগুন জ্বেলে বসে থাকা, সাথে চা আর দারুণ গল্পের আসর। বাড়ি থেকে খুব একটা দূরে না সেই জায়গা। 5 মিনিটের মতো হাঁটতেই দেখতে পেলাম রঘু কাকার দোকানের পাশের কদম গাছটার নিচে 2 বাদর বসে গল্প করছে।
আমি যেতেই আমার দিকে দেখেই চমকে উঠল ওরা। কিরে নয়ন, তুই আবার কখন এলি? এলি তো এলি, একবার জানালিও না কল করে। হ্যাঁ রে নয়ন, একবার জানিও তো আসতে পারতি। আমরা তোকে নিয়ে রোজ কথা বলি। হোমা, তাই নাকি? তা কি কি কথা বলিস শুনি? নিশ্চয় আমার পেছনে আমারই। আরে রাখ তোর কথা, তোকে আমরা কত মিস করেছি জানিস। ওখানে গেলেই তো আমাদের ভুলে যাস। না রে, ওখানে গেলে এত সুযোগ থাকে না, তোদের সাথে যোগাযোগ করারও তো সুযোগ হয়ে ওঠে না। যাক সে কথা, তাও এত কথা শোনাচ্ছিস আমাকে। এই যা, তোকে আবার কখন কথা শোনালাম? যাক ভাই, তুই একা এসেছিস এটাই অনেক। আই বস এখানে, যে শীত পড়েছে আগুনে হাত সেকে নে। ও রঘু কাকা, দাও দেখি আমাদের চাটা দাও, চট করে দাও। তা নয়ন, তোর পড়াশোনা কেমন চলছে রে? আর পড়াশোনা, তোরা তো পড়াশোনার রীতি টেনেছিস, আর আমাকে ওখানে গিয়ে না জেহাল অবস্থা হয়। যাক, তুই ঠিকভাবে পড়িস। তা ভাই, আছিস কদিন গ্রামে? এবার আর তোকে তাড়াতাড়ি ছাড়ছে না কিন্তু, হ্যাঁ? ও নিয়ে তোদের ভাবতে হবে না, এবার আছি বেশ কয়েকদিন, জমি আড্ডা দেওয়া যাবে। কি বলিস তোরা? হ্যাঁ, তার বলতে। আমাকে পেয়ে যেন ওরা খুশিতে আত্মহারা অবস্থা। নয়ন কান্ত, আমরা কোথাও যাচ্ছি না কেন রে? তুই আবার কোথায় যেতে চাস? কোথাও যাওয়ার কথা বাদ দে, আমার হুট করে মাছ ধরতে ভীষণ ইচ্ছে করছে রে। কি এমন শীত, এর মাঝে তোর আবার মাছ ধরতে ইচ্ছে করছে? তোর কি মাথা টাথা গেল নাকি রে? আমি বাপু এগুলোর মধ্যে নেই, যা করার তোরা কর। আরে বন্ধু, কি বলছিস? তোকে ছাড়া আমরা কোথাও কিছু করতে পারি নাকি? এই কান্ত, ঘুরতে চেয়েছি, মাছ ধরতে না। তোরা তো জানিস আমার মাছ ধরতে কত ভালো লাগে, আলাদা শান্তি পায় মাছ ধরায়। তাই বলে এমন শীতে? শোন, শীতের মধ্যে মাছ ধরার যে মজা, তা তোরা কি বুঝবি আর বল। দেখ, তোরা না করিস না প্লিজ। কতদিন পর এসেছি আমি, তাই না? আর তোরা যদি এভাবে আমার ইচ্ছের বিরুদ্ধে যাস, তাহলে কি করে হবে বলতো? তাকে আর দেখার বাকি আছে? ও জানে যে ওর কোনো কাজে না করবো না আমরা, তাই সেই সুযোগে যা তা বলে বসেছে। নয়ন, আরেকবার ভেবে দেখ, এমন শীতে মাছ ধরতে না যাওয়াই ভালো। ভাবারও তো কিছু নেই, আমরা যাচ্ছি, এটাই ফাইনাল, বুঝলি? তুই যে মাছ ধরবি, বড়শি কোথায় পাবি? আর কোন পুকুরে ধরবি? হ্যাঁ, সেটাই তো চিন্তার বিষয়। এটা তো আগে ভেবে দেখিনি। কোথায় পাবো বড়শি? গ্রামে তো অনেক পুকুর আছে, কেউ আর না করবে না। আমার কাছে অবশ্য একটা বুদ্ধি আছে, তবে তা কাজে লাগবে কিনা জানি না। কি বুদ্ধি বল দেখি, যদি কোনোভাবে কাজে লাগানো যায়। ওই যে গ্রামের প্রায় শেষ মাথায় হরেন কাকুর বাড়ি আছে না, তেনার কাছে অনেক মাছ ধরার সরঞ্জাম আছে, জাল, বড়শি, টোপ সব কিছুই। কিন্তু আমাদেরকে দেবে কিনা জানি না। আরে ও নিয়ে তোদের ভাবতে হবে না, আমি গেলে কখনো না করতেই পারবে না। ঠিক আছে, তাহলে তুই গিয়ে বড়শির ব্যবস্থা কর, আমরা বাকি সব কিছুর ব্যবস্থা করে নি। মাছ ধরতে যাবি কোথায় সেটা তো আগে ঠিক কর। আমার ভাবা শেষ, ওই বাগানের ভেতরে বড় দিঘিটাতে যাব। শুনেছিলাম ওখানে অনেক মাছ আছে। কি যেন নাম দিঘিটার? কাল দিঘির পার? তোর মাথা ঠিক আছে তো? ওখানে ভাই আমি যাব না। সে আবার কি কথা, যাবি না কেন? আমরা তো আগামীকাল রাতেই যাব মাছ ধরতে, কেউ বুঝতেই পারবে না। আর বুঝলেই বাকি, আমি তো আছি। আচ্ছা থাক তোরা, আমি বড়শির ব্যবস্থা করে আসি। আমি আর ওদের কোনো কথাই শুনলাম না, সেখান থেকে উঠে হাঁটা ধরলাম হরেন কাকুর বাড়ির উদ্দেশ্যে। মাছ ধরার নেশা আমার খুব ছোট থেকেই, তাই অন্য কিছু ভাবার সময় নেই। ভেবেছি মাছ ধরবো তো সেটাই ঠিক। তবে কাল দিঘির পারে মাছ ধরতে যাব বলাই কান্ত বেশ ভয় পেয়েছে। গ্রামের ছেলে হলেও ভয় পায় ভেবেই হাসি পাচ্ছে। মনে হয় বেশ রাত হয়েছে, তবে মাছ ধরার নেশায় সময় দেখারও সময় পেলাম না।
হাঁটতে হাঁটতে চলে এলাম হরেন কাকুর বাড়ির উঠোনে। ঘরের ভিতর টিমটিমে লণ্ঠনের আলো জ্বলছে। আমি হরেন কাকুকে হাঁক দিলাম, কাকু, কাকু বাড়িতে আছো নাকি? ও কাকু, শুনতে পাচ্ছ? কে? এত রাতে কে এসেছে? কাকু, আমি নয়ন। ছোট বাবু, আপনি এত রাতে এখানে কি করতেছেন? আপনার কোনো দরকার থাকলে আমারই খবর দিতেন, আমি নিজে যাইতাম। না কাকু, তেমন কোনো দরকার নেই, ভাবলাম তোমার একটু খোঁজ নিয়ে আসি। আর বিকেলের পর এসেছি, মাকে তোমার কথা জিজ্ঞেস করছিলাম, বললো কাজ শেষ করে বাড়ি চলে গেছে, তাই আমি নিজেই এলাম। ছোট বাবু, ভেতরে আসেন। আপনার কাকি আজ মজা করে ছোট মাছের চচ্চড়ি করেছে, একটু ভাত খাবেন, আসেন। না গো কাকু, এখন আর কিছু খাবো না, তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছিলাম। কি জিনিস বাবু, বলেন। রাজু বলল তোমার কাছে নাকি অনেক মাছ ধরার বড়শি আছে। হ্যাঁ, তা আছে বই কি। আগে যখন মাছ ধরতাম তখন নিজের হাতে বানাইছিল, ওগুলো এখনো ভালো আছে। তা বলছি, এখন কেন বাবু? মাছ ধরার জন্য 3টে বড়শি লাগবে, অনেকদিন পর এমন সুযোগ পেলাম, ভাবলাম সুযোগটা কাজে লাগাই। ওই কাল দিঘির পাড়ে যাব মাছ ধরতে। কাল দিঘির পার? কেন বাবু, ওখানে কেন? ওখানে না যাওয়াই ভালো রাত বিরেতে। না কাকু, আমি তো ওখানেই যাব ঠিক করেছি। ওখানে জায়গাটা তেমন ভালো না ছোট বাবু, আমি বলি কি, ওইখানে যায় না। আচ্ছা, তা দেখা যাবে ক্ষণ, এখন বড়শিগুলো দাও তো, বেশি রাত হয়ে যাচ্ছে, আবার বাড়ি ফিরতে হবে। আচ্ছা ছোট বাবু, দাঁড়ান, আমি আনছি। নরেন কাকু ঘরের ভেতর থেকে 3টে বড়শি এনে আমার হাতে দিল। কাকুর মুখ দেখে স্পষ্ট চিন্তার ছাপ বোঝা যাচ্ছে। আমি আর কোনো কথা না বাড়িয়ে বড়শিগুলো নিয়ে চলে এলাম। বড়শিগুলো রঘু কাকুর চায়ের দোকানে রেখে আমি বেরিয়ে গেলাম। বড়শি বাড়িতে নিয়ে গেলে কপালে নির্ঘাত দুঃখ আছে, তাই লুকিয়েই রাখলাম। বাড়িতে যেতেই ঠাকুমা আচ্ছা করে কতগুলো কথা শুনিয়ে দিল। যাক সে কথা, রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঠাকুমার ডাকে আমার ঘুম ভাঙল। আজ সারাদিন বেশ ব্যস্ততাতেই কেটেছে আমার। সন্ধে হতেই গেলাম কদমতলায়। গিয়ে দেখি রাজু বসে আছে, কিন্তু কান্ত এখনো নেই। কিরে রাজু, তুই একা যে, কান্ত কোথায়? জানি না, আমি অনেকক্ষণ থেকে বসে আছি, তোদের আসার তো নামগন্ধই নেই। ওই যে দেখ, কান্ত আসছে। তোরা চলে এসেছিস? বড়শি কই? নিয়ে চল তাড়াতাড়ি, আবার বাড়ি ফিরতে হবে। কান্তর তাড়াহুড়োতে আমার আগ্রহ আরো বেড়ে গেল।
রঘু কাকুর চায়ের দোকান থেকে বড়শি আর মাছের টোপ নিয়ে হাঁটা ধরলাম কাল দিঘির পাড়ে। সবাই মিলে গুনগুন করে গান গাইতে গাইতে পৌঁছে গেলাম দিঘির পাড়ে। কত শান্ত সৃষ্ট একটা ভাব। তাই আর দেরি না করে দিঘির পাড়ে বাঁশ দিয়ে সুন্দর করে বাঁধা ঘাটটায় গিয়ে বসলাম। পানিতে বড়শি ছুঁড়েছি, তাই ফিস ফিস করে কথা বলছি। কেউ জোরে কথা বললে তাকেও থামিয়ে দিচ্ছি। এখন শুধু লক্ষ্য একটাই, ভালো মাছ ধরতে হবে। এতক্ষণে রাজু দুটো সরপুটি পেয়েছে, আমাদের বড়শিতে একটা মাছও উঠল না। এসব নিয়ে গবেষণা করতে করতে হুট করে কান্ত বলে উঠল, এখানটায় আসলে এই মনটা কেমন যেন হু হু করে ওঠে। দুর্গার কথা ভীষণ মনে পড়ে। কান্তর মুখে দুর্গার নামটা শুনতেই পিঠের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। ওর মৃত্যুর অনেক দিন পেরিয়ে গেছে, এক কথায় মাথা থেকে সরিয়ে দিয়েছিলাম নামটা। কান্তর মুখে শুনতেই নিজের উপর প্রচণ্ড রাগ উঠেছে। আমি নিজেকে শান্ত করে বলে উঠলাম, আচ্ছা কান্ত, দুর্গার ঠিক কি হয়েছিল রে? কেউ ঠিকভাবে কিছুই জানি না। দুর্গার মৃত্যুটা একদম রহস্যভাবে হয়েছিল, তবে লোকে অনেক বাজে বাজে কথাও ছড়িয়েছে। বাজে কথা বলেছে বলতে? বিষয়টা ঠিক বুঝলাম না। বিয়ের রাতে পালিয়েছিল মেয়েটা, তাই নানা কথা ঝুড়ি ফুটেছিল লোকের মুখে। হরেন কাকু দুর্গার মরাদেহ ওই পুকুরে ভেসে থাকতে দেখে চেঁচিয়ে গ্রামবাসীকে জড়ো করেছিল। তাই এদিকটায় আমরা আসতে চাই না। দুর্গা আমাদের খুব ভালো বন্ধু ছিল। তুই চলে যাওয়ার পর মেয়েটা তোর অভাব বুঝতে দেয়নি, সবসময় হাসি খুশিতে মাতিয়ে রেখেছিল আমাদের। সেদিনের কথা মনে পড়লে আজও চোখে জল চলে আসে। আমি খেয়াল করলাম কথাগুলো বলে কান্ত চোখের পানি আস্তে করে মুছে নিল। হয়তো লুকোনোর চেষ্টা করছে, তবে আমি আর লুকোতে পারলাম না। হাজারটা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খাচ্ছে। রাজু একদম শান্ত হয়ে বসে রইল, ওর মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছে না। আমি পুকুরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কখন যে চোখ থেকে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল বুঝতে পারলাম না। জানি না কান্ত কেন আর কোনো কথা না বলে বড়শিটা পাশে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে রাজুও চলে গেল একইভাবে। তবে যাওয়ার সময় আমাকে বলেছিল যেতে, আমি গেলাম না। কেন জানি পুকুরটা খুব টানছে আমায়। রাত মনে হয় প্রায় 10টা বাজবে। পাশের টর্চটা জ্বলছে আপন মনে। হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, চিরচেনা সেই কণ্ঠস্বর আমার নাম ধরেই ডাকলো, নয়ন, এতদিনে তুই এলি, আমাকে একটা বার শেষ দেখাও দেখতে আসলি নে। জানিস রাজু আর কান্ত কত কেঁদেছিল, তুই কি করে পারলি রে ভুলে থাকতে? আমি আর এক মুহূর্ত দেরি না করে পেছনে তাকালাম। তাকাতেই আমার শরীর শিউরে উঠল। আমার সামনে দুর্গা দাঁড়িয়ে, মনে হচ্ছে এক ঝাঁক জোনাকির আলোতে দুর্গার রূপ স্পষ্ট দেখা যাচ্ছে। লাল বেনারসি শাড়িতে কি অপরূপ লাগছে দুর্গাকে। মেয়েটার মুখখানা কেমন মলিন হয়ে আছে, মুখে কোনো হাসি নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা আমার উপর অভিমান করে আছে। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আমাকে অনেক দিন পর দেখলি, তাই না? দুর্গা? হ্যাঁ রে, আমি তোদের দুর্গা। তুই এখানে? কেন রে, আমাকে দেখে খুশি হোসনি? দুর্গা, তুই আমাকে সত্যি করে বল না তোর কি হয়েছিল। কান্ত রাজু ওরা কিছুই বলতে পারলো না।
আমি আমি কোনো আত্মহত্যা করিনি রে নয়ন। বিশ্বাস কর আমায়, আমাকে যে খুন করা হয়েছিল। খুন? কি বলছিস এসব? হ্যাঁ, খুন। বাবা আমার বিয়ে ঠিক করেছিল এক বয়স্ক লোকের সাথে। লোকটার বয়স 40-45 বছরের কাছাকাছি হবে। আমি বিয়ে করতে রাজি ছিলাম না। বাবা টাকার জন্য সেখানেই বিয়ে দেবেন ঠিক করেছেন, কিন্তু আমি বাড়ি থেকে পালানোর জন্য এই পথ ধরি। আমি ওই লোককে কিছুতেই বিয়ে করব না, যাই হয়ে যাক। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় লোকটি আমায় দেখে ফেলে আর তার চেলাদেরকে আমার পেছনে লাগিয়ে দেয়। আদেশ দিয়েছিল আমাকে মেরে ফেলতে। আমি সব কিছু শুনে প্রাণপণ চেষ্টা করেছি পালানোর, কিন্তু চেলাগুলো আমায় ধরে ফেলে। তাদের হাত থেকে বাঁচতে আমি এই দিঘিতে পড়ে যাই। দিঘিটা অনেক গভীর ছিল, সাঁতার কাটতে পারি না, তাই হাজার চেষ্টা করেও আমার শেষ রক্ষে হয়নি রে নয়ন। এ কথা আজ অবধি কেউ জানতে পারেনি। আমি নিস্তব্ধ হয়ে রইলাম। কোনো আওয়াজ আসছে না। নিস্তব্ধতা ভেঙে আবার দুর্গা বলে উঠল, জানিস নয়ন, গ্রামের সবাই নানান বাজে কথা বলেছে। মা বাবাকে আমার জন্য অনেক কথা শুনতে হয়েছে। সবাই বলতো আমি নাকি অন্য নাগরের জন্য আত্মহত্যা করেছিলাম। দুর্গা, আমাদেরকে তুই ক্ষমা করে দিস রে। আমরা তোর জন্য কিছুই করতে পারিনি। তুই তো আমাকে শেষ দেখাও দেখতে আসিসনি। যাকগে সে কথা, আজ আমি আসি রে নয়ন। যেদিন চলে যাবি একবার দেখা করে যাস। তুই যে আমার সবচেয়ে প্রিয়। মৃদু হাসির পরেই দুর্গা অদৃশ্য হয়ে গেল। আমি অপলক দৃষ্টিতে আবারও দিঘির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ হরেন কাকুর ডাকে হুঁশ এলো। ছোট বাবু, আপনি এত রাতে এখানে কি করতেছেন? হ্যাঁ, এখনই চলে যাচ্ছি। আমি বাড়ি চলে এলাম। যেদিন চলে যাব সেদিন আমি একাই গিয়েছিলাম কাল দিঘির পাড়ে। গিয়ে দেখলাম দুর্গা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দেখা করে এলাম। না, এটা আমাদের শেষ দেখা না। আমি এখন গ্রামে যাই সচরাচর, গেলেই দুর্গার সাথে আমার দেখা হয়। তবে এই কথা কেউ জানে না, আর কখনো কেউ জানতেও পারবে না।